স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ঘোষিত হয়েছে নতুন অর্থবছরের জাতীয় বাজেট। এতে ব্যয় দেখানো হয়েছে 2,95,100 কোটি, 2,95,100 কোটি টাকা, 7% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। টেকসই পথে তা অর্জিত হলে আমাদের মাধ্যম হয়ে যাবে মধ্যম আয়ের দেশ হওয়ার সুযোগ আরও সুগম হবে। এসব নিয়ে আজকের আলোচনা, বাজেটে আশা নিরাশা। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমদ, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দিবেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু চৌধুরী। স্বাগত আপনাদের। আমরা দেখেছি যে অর্থমন্ত্রী একটা বেশ টাকার অঙ্কে অনেক বড় এবং লক্ষ্যের দিক থেকেও অনেক সুদূর প্রসারী বলা হচ্ছে এটিকে। আমরা একটু জানতে চাই যে এখানে গত কয়েক বছরেই যে লক্ষ্যমাত্রার ক্ষেত্রে প্রবৃদ্ধির যেই অর্জনটা আছে সেটা নিয়ে আমাদের বাজেট ঘোষণার সময় যে আকাঙ্ক্ষাটা ছিল সেই আকাঙ্ক্ষার জায়গায় আমরা পৌঁছতে পারিনি। এই বছর সেই বাস্তবতার আলোকে আপনারা কতটুকু আশাবাদী যে এই যে বাজেটটির বিশেষ করে প্রবৃদ্ধির ক্ষেত্রে যেটি বলা হচ্ছে 7 ভাগ, এই 7 ভাগের ম্যাজিক ফিগারে পৌঁছানোর জন্য আসলে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে? ধন্যবাদ। আপনি তো আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের বাজেট বক্তৃতা শুনেছেন। তিনি এই যে উচ্চাভিলাষ কথাটা নিজেই কিন্তু ব্যবহার করেছেন আজকে। উনি বলছেন হ্যাঁ আমরা উচ্চাভিলাষী, এবং এইটার জাস্টিফিকেশন দিয়েছেন নানানভাবে। তো ওটা হয়তো আপনি শুনেছেন, আমি আর বলবো না। আমি মনে করি আনুপাতিক হারে গত কয়েক বছর যাবৎ যেভাবে আমাদের গোটা ইকোনমি প্রবৃদ্ধি হচ্ছে, ওয়াইড হচ্ছে, বড় হচ্ছে, তাই তার সঙ্গে ম্যাচ করে আমাদের বাজেটও ওই অনুপাতে বাড়ছে। এবং গত প্রথম যখন বাজেটটা আমরা করি 9-10 সালে, মনে আছে আপনাদের, একটা বেশ বড় প্রতিবাদ ছিল আমাদের যে থিঙ্ক ট্যাঙ্কস বা অন্য চিন্তক যারা আছেন এই সম্বন্ধে। তারা বলছিলেন উচ্চাভিলাষী ইত্যাদি ইত্যাদি, এটা সম্ভব নয় অর্জন হওয়ার। এরপরে কিন্তু আমরা পরপর 4টা বাজেট আমরা করেছি এবং একই ধারাবাহিকতায় প্রতি বছরই আমরা পূর্বের বছরের তুলনায় 30-25% বড় বাজেট দিয়ে আমরা পার করে নিয়ে এসেছি। এবং আমরা প্রতি বছর গড়ে 6.12 আমরা প্রবৃদ্ধি অর্জন করেছি। এইবার আপনি বললেন যে আমরা কেন সাথে গেলাম। এই যে বছরটা আমরা ক্লোজ করছি এখন, এখানে আমার সর্বশেষ হিসাব অনুযায়ী আমরা 6.51 আমরা পৌঁছেছি। 6.51 পৌঁছেছি ডিসপাইট, আপনি জানেন যে বছরের 4টি মাস একটা পলিটিক্যাল বলে আর কি, কিন্তু নাশকতামূলক কাজ করা হয়েছে, যার ফলে রাজনীতিক ক্ষতি কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অর্থনৈতিকভাবে বেশ ক্ষতি করা হয়েছে। এরপরেও যেহেতু আমরা 6.51 পৌঁছেছি, যদি এইটা ওনারা না করতেন 7 ছাড়িয়ে যেতে বলে আমার মতো একটা সাধারণ লোকের ধারণা, এবং অনেকে কয়েকবার এটা বলেন। সেই হিসাবে আমরা মনে করি যেহেতু 6.51 প্রবৃদ্ধি হয়েছে, এবং আমরা আশা করছি যে বাংলাদেশের মানুষ যেহেতু এই সাম্প্রতিক ওই সময় সমর্থন করেন নাই, রাস্তায় নামেন নাই, তারা বোধহয় এইটা পছন্দ করেন না। আমরা মনে করি এই আস্থার মনোভাব বা বাংলাদেশের মানুষের যে উন্নয়নের দিকে যে একটা সমর্থন, এইটা জোরালো থাকবে এবং আগামী বছরে এবং পরের বছরেও তারা তাদের এই মনোভাব অহেতুক ঝামেলা না করে নিজের পায়ে কুড়াল মারার মতো অবস্থা আর এই দেশে হবে না। সেই বিচারে আমরা মনে করি যে আমাদের পক্ষে এটা অর্জন করা সম্ভব, এবং আমরা সম্পূর্ণ আস্থাশীল যে আমরা এটা অর্জন করতে পারবো। বাজেটে আরও একটি বিষয়েও অনেক পর্যবেক্ষণ আছে, সেটি হচ্ছে যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আমরা যদি দেখি যে গত এই চলতি বছরেই যে আদায় হয়েছে তার থেকে বলা যায় প্রায় 50 ভাগ বেশি আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটা কি মানে আমাদের যে ক্যাপাসিটি আছে সেইটাতে সম্ভব, নাকি কোনো বাড়তি কোনো টনিক আপনারা দিবেন? বাড়তি যাওয়া সম্ভব নয়, আমাদেরকে তো ইকোনমির মধ্যেই থাকতে হবে। সম্ভব আমরা কেন মনে করি? সম্ভব আমরা মনে করি যে আমাদের ট্যাক্স নেট এখন যেটা আছে, যার মাধ্যমে আমরা প্রত্যক্ষ কর আদায় করি, সেটা খুবই নেরো, ছোট। এখানে অনেকেই বলেন, আমাদের সঙ্গে যারা একমত নন তারাও বলেন যে প্রচুর গ্রোথ দেশে হয়েছে প্রান্তে, গ্রামাঞ্চলে, উপজেলা লেভেলে, জেলা লেভেলে, যেখানে আমরা এখনও আমাদের এই ট্যাক্সের জাল বিস্তৃত করতে পারি নাই। এবং এইটা একটা নতুন ক্ষেত্র। আমরা গত বছর থেকে শুরু করেছি, এই বছর আরও অনেকগুলো উপজেলায় আমরা অফিস খুলবো, খুলে আমরা
এখানে আমরা স্কাউটিং করব, খোঁজ করব, আমরা আশা করি এখান থেকে আসবে। আরেকটা বড় পরিবর্তন এবার হবে, কিন্তু আমরা নতুন ব্যাট যেটা আমরা পয়লা জুলাই থেকে এবার আমাদের এটা 15 16 বোধ হয় 16 যাই হোক, এখান থেকেও আমরা কিছু বাড়তি আশা করছি। ভ্যাট 15ই থাকবে, 15% থাকবে ভ্যাটের ইয়ে হবে যেটা। আর এছাড়া আমরা আমাদের যে গার্মেন্টস সেক্টর, আমাদের মেইন যে এক্সপোর্ট সেক্টর যে এখন এটার যে অবস্থা চলছে, এবং যে আমাদের দু একটা দুর্ঘটনা হওয়ার পরে যে আমাদের প্রতি যে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছিল কতগুলো কারণে, সেগুলা যারা ওই ধরনের আমাদের প্রতি একটা ইয়ে ছিল, নেগেটিভ ভাব ছিল, সেটা কেটেছে। আবার অর্ডার আসতেছে, এবং তারা যে সকল কল্যাণমূলক প্রস্তাব দিয়েছিলেন, তারা ঘুরে দেখে যে অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা, কল্যাণ যাতে আমাদের কর্মী ভাই বোনেরা একটু ভালো পরিবেশে কাজ করতে পারে সেইটার ব্যবস্থা করা, এইগুলা মোটামুটি আমাদের যে সকল ইউনিট এখন এই কাজে আছে তারা করেছেন। এবং প্রায় 80 to 90% ফ্যাক্টরি যখন কমপ্লায়েন্ট হয়ে গেছে তাদের ভাষায়। সুতরাং আমরা মনে করি এখানে আমাদের যে বর্তমান অ্যাডভান্টেজ যেটা আরও বেশ কিছুদিন থাকবে। চায়না ধীরে ধীরে স্কুইজ হচ্ছে, আমাদের আর চায়নার মধ্যে যে ডিফারেন্সটা আছে আমরা মনে করি আগামী 2-3 বছরের মধ্যে এটা আমরা পার করতে পারবো। এবং আমাদের ইমিডিয়েটলি যে আমাদেরকে থ্রেট করার মতো আমাদের পরে এমন কেউ নেই যে পারবে, কারণ আমাদের বিশাল জনসংখ্যা আছে। সুতরাং আমরা এখানে হিউজ লেবার সাপ্লাই পাবো আরও কিছুদিন, বিদেশে যাওয়ার পরেও আমরা ভালো লেবার সাপ্লাই পাবো, এবং এইটাকে ব্যবহার করে আমরা মনে করি এই খাতে আমাদের এক্সপোর্টস এবং অন্যান্য যে দু একটা খাতও আছে রাইজিং আইসিটি খাতে আমরা আশা করি একটা ভালো ব্রেক থ্রু আগামীতে। আমরা ভারতের সঙ্গে যেভাবে আমরা এখন একটা ইয়ের মধ্যে যে ট্রেড বা অন্যান্য ব্যাপারে আমরা কানেক্টিভিটি গড়ে তুলছি, এর ফলে ব্যবসা অনেক বাড়বে। আমাদের এক্সপোর্টও ভারতে অনেকগুলো আইটেম ট্যাক্স শুল্ক মুক্ত তারা ঘোষণা দিয়েছে, সেগুলোতে আমাদের ব্যবসা বাড়বে, আমরা আরও বেশি করে আনতে পারবো। এছাড়া আমাদের পূর্ব দিকে আমরা আমাদের যে সকল নতুন যে দিগন্ত একটা ধরুন চীন বা জাপান, সেখান থেকে ব্যবসার থেকে যেটা বেশি আমরা আশা করছি বা ইনভেস্টমেন্ট যদি বেশি আসে তাহলে আমাদের এখানে আমাদের একটা অর্থনীতিতে প্রায় আমাদের বলা হয় যে ইনভেস্টমেন্টটা আমাদের আশানুরূপ হয়নি। সুতরাং আমরা মনে করি এখানে এটা ব্রেক থ্রু হবে। কয়েকটা 24টা প্রকল্প পিপিপির আওতায় আমরা এমওইউ সই হয়েছে, এবং কয়েকটা বড় প্রকল্প এমওইউর যেগুলো বর্তমানে ইয়েতে আছে কাজ হচ্ছে, সেগুলো আশা করি এই বছর পিক আপ করবে। সুতরাং নানাভাবে আমরা আশা করি যে রেভিনিউ আসবে আর কি। যে আমরা একটু সালাউদ্দিন সাহেবের কাছে যাব। এই যে বাজেট ঘোষণা হলো, এটার মূল চ্যালেঞ্জের দিক কোন দিকে মনে করছেন, যে কোন জায়গাগুলি আসলে খুবই চ্যালেঞ্জের দিক থেকে মাননীয় মন্ত্রী বলছে যেগুলো সেগুলোই চ্যালেঞ্জের দিক। আমি বলি বাজেটটা যে বড় 2,95,000 টাকা, এটাকে আমি বিশাল বলে আমি বলি এটা প্রয়োজনীয় সম্প্রসারণশীল বাজেট, বাংলাদেশে ইকোনমি গ্রো করছে এরকম বাজেট হতে পারে, এটাতে কিন্তু কোনো আমার কোনো আপত্তি বা আমি আমার মর্ম পেটার কোনো কারণ নেই। কিন্তু যদি আমি দেখি যে বাজেটটার রেভিনিউ সাইড আর এক্সপেন্ডিচার সাইডটা আমরা টার্গেটগুলো পারবো কিনা, তখন মনে হয় অনেকটা যে এটা আরেকটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল। এটা আমি সাইজটা হয়তো একটু বাড়তো, বা যদি আমার ইমপ্লিমেন্টেশনটা যদি আমি দেখতাম যে আরো বড় হলো, আমার আপত্তি ছিল না 3.5 কোটি টাকা। আমি বলি কারণটা হলো রাজস্ব আয়, যেটা এই ট্যাক্স এনবিআর ট্যাক্স খাতে যেটা ধরা যায় একটা বিরাট একটা জাম, আপনার সংশোধিত দেশের চেয়ে প্রায় 40,000 কোটি টাকা বেশি। এখন গিভেন এনবিআর যে প্রেজেন্ট স্ট্রাকচার, লোকবল হয়তো বাড়াতে পারে, সেটা অসুবিধা না, কিন্তু যে পদ্ধতিগত যেটা জিনিসগুলো আছে এবং মানুষের যে এনবিআর এর প্রতি যারা ট্যাক্সের বাইরে আছে, টিন যাদের নাই, তারা ট্যাক্স দেওয়ার পরে এই যে সিস্টেমের ইস্যুর জন্য, জটিলতার জন্য, অনেক রকম হ্যারাসমেন্টের জন্য লোকজন কিন্তু একটু অর্থাৎ এই কাঠামোতে এই পদ্ধতিতে একটু ডিফিকাল্ট হবে এই 40 এত বড় একটা আদায়। যেমন ধরুন আমি উদাহরণ দিই, যে টিন তো অনেকে করেছে, আর টিন দেয় ট্যাক্স দেয় একটা সামন, বাকিরা যে দেন সেটা আইডেন্টিফাই করার তো এখনো তো কোনো প্রক্রিয়া হয়নি। আপনি দেখেন এটা সিম্পল, সত্যি 16 কোটির একটা দেশে মাত্র 11 লক্ষ টিআইএন, এটা টিআইএন যারা দিয়েছে তাদের তো ওয়েলথ স্টেটমেন্ট দিয়ে তো টিন নিয়েছে, এখন তাদেরকে এনবিআর এখন পর্যন্ত ধরতে পারে না যে আপনি ট্যাক্স দেন না, আপনি তো এই সমস্ত টিন নাম্বার নিয়েছেন। আপনি দেখেন এটা কিন্তু খুব একটা অসম্ভব ব্যাপার না, কিন্তু এইটাকে ওদেরকে এনে আবার নূতন আনা একটু ডিফিকাল্ট। আমি যে একেবারে অসম্ভব কিছু না, কিন্তু হচ্ছে না, এইটা একটা বড়। তো বাজেট ঘাটতিটা ধরেন প্রায় কত 68,000 কোটি টাকা বোধ না, 68,000 crore। আচ্ছা, বাজেট ঘাটতিটা দেখেন, এখানে
38,000 কোটি টাকা ব্যাংক সেক্টর থেকে আসবে, তাই না? ব্যাংকিং, কারণ ব্যাংকিং সেক্টর সরকারও তো হচ্ছে এখন লিকুইডিটি বেশি, ঠিক আছে, ব্যাংকিং সেক্টর আনি, কিন্তু প্রাইভেট সেক্টরও তারাও বলছেন যে ভালো দিন আসবে, আমরা এখন হিসেবে পাচ্ছি, তারা চাইবে যে ব্যাংকিং সেক্টরই, এবং সুদের হারটাও কমাতে বলা হচ্ছে। অতএব যদি সরকার যদি ট্রেজারি বন্ড নিয়ে চলে আসে ঝুঁকি বিনির সাথে, তখন ডেফিনেটলি ব্যাংকাররা বলে কেন বাবা আমি যাব ঝুঁকি মুক্তির সাথে, আর 9%, সরকার তো ইল্ড রেট 10-11 দেবে, বা 10ই দেখ বা 9 দেখ, ঝুঁকিবিহীন, তাই না? সো এইটাতে তখন হয় কি চাপ পড়বে প্রাইভেট সেক্টরের উপরে, তো ওখান থেকে আনাটা আমার মনে হয় ঠিক হবে না। তৃতীয়ত হলো আপনি এফডি আনবেন, এটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আর ডোমেস্টিক সেভ। এফডি আসবে কি করে, আমাদের এখনো কিন্তু ইনভেস্টমেন্ট একটু মন্থ, আমাদের দেশীয় ইনভেস্টমেন্ট না আসলে এফডিআই তখন আসে না, কারণ তারা তখন পর্যালোচনা কেন আসছে না, কি কি ইস্যু আছে, নীতির ধারাবাহিকতা আছে কিনা, নীতি স্থিতিশীল থাকবে কিনা, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে, এইগুলো। অর্থাৎ এফডি একটু ডিফিকাল্ট হবে। আর প্রকল্পে গ্র্যান্ট এবং ইস্যু সেগুলো হবে যদি সরকার এগুলো আপনার ইমপ্লিমেন্ট করতে টাইমলি, গুণগত মান। তবে পাইপলাইনে $19 বিলিয়ন আছে, আসবে, কিন্তু ওইটা একটা বড় চ্যালেঞ্জ। অতএব আমি বলি এই চ্যালেঞ্জ। আবার খরচের দিকটা 90,000 কোটি টাকার এডিপি, 97,000 কোটি টাকার এডিপি, এখন রিভাইজ এডিপির থেকে অনেক বেশি। এখানে এডিপিতে যে সেগুলো করেছে এটা কিন্তু সঠিক আমি মনে করি। পরিবহন সেক্টর, তারপরে এখানে আছে বিদ্যুৎ, তারপরে পল্লী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, এই অর্ডার আমি মনে করি এটা যথার্থ হয়েছে, তাই না? কিন্তু পরিবহনে আমি মনে করি রেলওয়ে সেক্টরকে বেশি এমফেসিস দেওয়া উচিত। আর অসম্পূর্ণ পরিকল্প, ব্রিজ আছে মাঝখানে, ব্রিজ নাই, রাস্তা আছে, ব্রিজ আছে, রাস্তা নাই, আর মেনটেনেন্স অনেক রাস্তাগুলো ঢাকা চিটাগাংটা শেষ হয় নাই। আর আমি দেখি গ্রামে গঞ্জে ভালো রাস্তা আছে, এলজিডি ফিটার রোড আছে, এগুলো মেনটেনেন্স কিন্তু এখনো অনেক লোক। আমি কিছুদিন আগে জানলাম যে ইভেন ওই রাস্তা দিয়ে ভ্যান দিয়ে টমেটো আনতে পারেন না আপনার শরীয়তপুর এক জেলা। আমি কিন্তু জিজ্ঞেস করলাম, স্যার আমরা বাজারে একবার নিলে আমরা যেই দামে দেয় দিয়ে আসি, কারণ আমি বাড়িতে আনতে পারবো না। সো এইগুলো জিনিসগুলো কিন্তু প্রায়, তবে সেখানে কিন্তু গুণগত মান বজায় রেখে আমাদের এই যে এডিপির সেগুলো সক্ষমতা 1 বছরের মধ্যে যে অর্জন করে ফেলবো, আমার একটু সন্দিহান যে প্রকল্প পরিচালক আনা ভালো, এবং তাদেরকে ঠিক সময়মতো প্রকিউরমেন্ট করা, তারপরে যে ওয়ার্ক অর্ডার দেওয়া, সেইগুলি করা ডিফিকাল্ট। আরেকটা জিনিস যেটা 40টি প্রকল্প মধ্যে পিপিপি 40টা, এখন পিপিপির আইন হলেই যে পিপিপি আসবে না, কারণ পিপিপির জন্য দরকারি প্রাইসিং পলিসি, লং টার্ম কি হবে, তা ওদের আপনার সরকারি নীতি, তাদের ট্যাক্স পলিসি, একটা যদি পার্সপেক্টিভ থাকে, কোনোদিন প্রাইভেট সেক্টর কোনোদিন আসবে না। বললে লাভ কি, হঠাৎ করে 1 বছর পর তোমার প্রাইসটা কমাও, তুমি প্রাইস বেশি আর বাড়াতে পারবে না, ট্যাক্স বেশি দাও, নানা রকম, এইগুলো যদি না হয় পিপিপিটা আসবে না। আমার মনে হয় এখন সময় এসছে করা। অর্থাৎ প্রকল্প ব্যয়ের দিকটাও কিন্তু ডিফিকাল্ট, আয় ব্যয়ের দিকটা যদি দেখেন, তো আমার মনে হচ্ছে একটু ডিফিকাল্ট হবে জিনিসটা। তবে এই বাজেটে যেটা করেছে, আর গ্রোথের ব্যাপারে আমি একটু বলি উইথ ডিউ রেসপেক্ট, যে 7% পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে। কারণ আমি বলি, আমি 6.5 ধরেছি, আমার মনে হয় 6.5 না, আমার মতে 6। কারণ আমাদের দেশে ভ্যালু এডেড সিস্টেমে করা হয় প্রোডাক্ট মেটে। ভ্যালু এডেডের কিন্তু অনেক রকম শুভঙ্করের ফাঁকি আছে। একটা রুটি 10 টাকা বিক্রি করলেন 25 টাকা, আপনি দেখাতে পারেন 25 টাকা 15 টাকা ভ্যালু এডেড, কিন্তু এর মধ্যে আরও ইন্টারমিডিয়েট কস্ট থাকতে পারে। যাই হোক, এখানে কিন্তু অ্যাজাম্পশনের কোনো ব্যাপার আছে। তবে এখন যেটা হচ্ছে যে 7%-এ যাওয়া ডিফিকাল্ট হবে যদি আমি রিয়েল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বা প্রোডাক্টিভ সেক্টর গ্রোথ ধরি। আপনি ফাইন্যান্সিয়াল সেক্টরে দেখিয়ে দিতে পারেন কালকে, ইন্ডাস্ট্রি ইন্স্যুরেন্স দেখাতে পারেন ভ্যালু এডিশন এত হয়েছে, ওখানে ভ্যালু এডিশন দিয়ে আপনি গ্রোথ দেখাতে পারেন। দ্যাট ইজ নট দ্য রিয়েল গ্রোথ। এটা কিন্তু আমরা বলি স্ট্যাটিস্টিক্যাল জাগলারি, এটা করতে পারেন ভ্যালু এডিশন দিয়ে। কিন্তু রিয়েল গুডস অ্যান্ড সার্ভিসেস যেটা আমি মনে করি আমাদের ম্যানুফ্যাকচারিং, এটাতে আমরা বাড়াতে হবে, ওটাতে ডিফিকাল্ট হবে সাথে যাওয়া। আর এই প্রসঙ্গে বলি, মানে অর্থমন্ত্রী কিন্তু বলি 2020-এ 8 পৌঁছাবে, আর 5 বছর পর 8 পৌঁছাবে। তার মানে কি দাঁড়ায়, যদি 16-15 সালেই 7 বাজে 8, 5 বছর পর 8-এ পৌঁছাবে। কারণ ইমপ্লিসিট জিনিসটা কি আমি জানি না, উনি 8 বলেছেন কেন, 8 বলেছেন ওইটাতেই। যে রিয়ালিটিটা হলো আসলে 6 হবে, 6.5 হবে। তবে আমি বলি 2020-ও লাগবে না 8 যেতে, যদি প্রোভাইডেড যে এটা, আমি একটা অপটিমিস্টিক যে আপনার যদি বিনিয়োগটা বাড়ে, তাদের প্রাইভেট সেক্টর, আমি দেখছিলাম প্রাইভেট সেক্টর মাত্র গ্রোথ হয়েছে ক্রেডিট 8.5%, 8.8, এসওইতে 41% চলে গেছে। এই জিনিসটা একটু মাহবুব আহমেদের কাছ থেকে জানতে চাইবো যে প্রাইভেট সেক্টরের জন্য আসলে এখানে কতটুকু সুযোগ সুবিধা আছে, এবং যে জিনিসটা নানান জায়গা থেকেই আসছে যে বাংলাদেশের ইকোনমি একটা বলা যায় লঞ্চিং প্যাডের মধ্যে আছে, যে এখান থেকে গ্রোথটা দেখা যাচ্ছে, কিন্তু কিভাবে হবে, রাস্তাটা কোন দিকে হবে, এবং সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরের অবদানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সেখানে আসলে আপনারা কতটুকু বাজেটারি সহযোগিতা পাচ্ছেন, আমরা আপনার কাছ থেকে উত্তরটা নেব একটা বিরতি থেকে এসে। আজকের বাংলাদেশে যাচ্ছি।
স্বাগত আরেকবার দেখছেন আজকের বাংলাদেশ। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বাগত আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা মাহবুব আনামের কাছে আমাদের কাছে ফিরে যাব যে এই যে ব্যবসার ক্ষেত্রে যে অবস্থাটি বলছে যে সবগুলো ইন্ডিকেটরসই বলছে যে বাংলাদেশের ব্যবসার জন্য একটা একদম তৈরি, এখন এগিয়ে যেতে হবে, এগিয়ে যাওয়ার জন্য যে শ্রমটা যেই গতিটা আসা দরকার সেই রকম কোনো দিক নির্দেশনা আপনারা পাচ্ছেন কিনা? আজকে বাজেটে আমরা সেই ম্যাজিক ওয়ার্ডটাই পেয়ে গেছি। আপনি দেখবেন এটা মৃদু হাসি হেসে আমাদের ফাইন্যান্স মিনিস্টার কিন্তু বললেন এইবারে পাওয়ারের কানেকশনে মনে আর সমস্যা হবে না। আমরা কিন্তু এই লাস্ট 6 ইয়ার্সে কোনোটা নিউ কানেকশনের জন্য গ্যারান্টি পাচ্ছিলাম না। এখন পাওয়ার যদি না কনফার্ম করেন, গ্যাস যদি না কনফার্ম করেন, মানে এনার্জি যদি না কনফার্ম করেন, তাহলে ইন্ডাস্ট্রি চলবে কীভাবে? এবং দ্যাট ইজ দ্য সিক্রেট অফ ওয়াই private sector investment has not happened, even though every factor is positive. That is the first and foremost to the energy, যেটা আজকে আমরা কনফার্ম পেয়েছি। The other thing is once the energy is confirmed, তখন হলো cost of doing business। সেখানে হলো ব্যাংকের সুদের হার, ভ্যাট ট্যাক্স রিজিম, এবং সেটার ব্যাপারেও ওনার আজকে আমরা বাজেটের মধ্যে আমরা একটা সুন্দর একটা নয়েজ পেয়েছি, সেটা হলো সুদের হার কমছে। এখন কতটুকু কমবে সেটা হলো নেগোসিয়েশন বিটুইন দ্য ব্যাংক ওনার্স, দ্য বিজনেস পিপল অ্যান্ড দ্য পিপল হু টেক দ্য মানি, কিন্তু কমছে যে, এবং কমার যে ট্রেন্ডটা এটা কিন্তু ওনার বক্তৃতার মাধ্যমে কিন্তু বুঝিয়েছেন, আমরা নিজেরাও তাই দেখছি। লাস্ট হলো যেটা আমি বলি, যেটা হলো যে ভ্যাট কিন্তু এটা বিরাট ডেঞ্জার আমাদের সামনে আসছে। সেটা হলো 1 বছর পরে তারা ভ্যাটটাকে একটা স্টেপে রেখে দেবেন। এটা কিন্তু আমিও রাজি আছি, যদিও আমার প্রিডিসেসর কিন্তু রাজি ছিলেন না। উনি বলছেন যে না, আমরা সিঙ্গেল চাই না, আমরা ভ্যারিয়েশন চাই। এখানে কিন্তু আমি রাজি হয়েছি যে না, আমি ওয়ার্ল্ডও দেখে আসছি সবখানে সিঙ্গেলই করে, এটা সিম্পলিফাইড করে। কিন্তু যেখানে রাজি হই নাই সেটা হচ্ছে যে সবার জন্যই 15%। আর মনে করেন যে ছোটো একটা দোকান আপনি করছেন, সারাদিনে বিক্রি হয়তো হলো 500 টাকা, সে 500 টাকার মধ্যে যে লাভটা হবে 15% নিয়ে যান, তাহলে এমন হতে পারে যে কতগুলো দিক দেখা গেছে তাকে পকেট থেকে 2 টাকা দিতে হবে। যখন আপনি ট্যাক্স এবং ভ্যাট খুব হাই রাখবেন, আপনার প্রবণতাই হবে এখানে যে যাতে কিছু না কিছুভাবে এটা ফাঁকি দেওয়া যায়। এবং এই যে ডিস্ট্রাস্ট বিটুইন দি গভর্নমেন্ট অ্যান্ড দি বিজনেস হাউসেস, ওনারা আমাদেরকে বিশ্বাস করতেই চান না যে আমরা সঠিক পথে থাকতে চাই, অথচ আমরা আমাদের বিজনেস করেছি। আমরা হাজার হাজার গাড়ির ড্রাইভারদের সাথে আমাদের বিজনেস হয়, যারা একদম স্মলেস্ট লেয়ার অফ বিজনেস করে 100% লোক টাকা দেয়। আজকে কিন্তু বাঙালি জাতি কিন্তু খুব বীর জাতি, তাদের কিন্তু দে হ্যাভ এ ইগো। টাটার যে নেগোসিয়েশনের সময় আমরা দেখেছি যে বাংলাদেশের কিন্তু বলেছিল যে আমরা ছোট হতে পারি, গরিব হতে পারি, কিন্তু আমাদের ইগো আছে। আমাদের যদি কেউ বলে যে ভাই যা তা ইচ্ছা, আমরা ইয়াস করি না। সেখানে আমি যেটা মনে করি যে আমাদের ভ্যাটটা সিম্পলিফাই করতে হবে অ্যাট 4 to 7%, ঊর্ধ্বে 9% থেকে আস্তে আস্তে নামুন, এবং এটা ছড়াই দিতে হবে ফর এভরিবডি। আপনি যদি ভ্যাটটা কম রাখেন, এভরিবডি উইল পে ট্যাক্স। আজকে 15% অনেক ব্যবসায়ী দিতে পারে না, লাভই হতে করে না। তো এখন মনে হয় যে আচ্ছা তুমি তো আগের স্টেজ থেকে ইউ ক্যান কালেক্ট দ্য ভ্যাট স্লিপ অ্যান্ড দেন ইউ ক্যান অ্যাডজাস্ট, হয় না। আপনি প্র্যাকটিক্যালি গিয়ে দেখেন, আপনি ঘর বানাবেন, টিন কিনেন, দেন ম্যাক্সিমাম লোক দেয় না। তা হাউ উইল অ্যাডজাস্ট? সো দ্যাট বিকাজ মাই কস্ট। এখন এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত রিয়েলাইজ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যবসায়ীরা, শিল্পপতিরা কিন্তু এই ভ্যাটে যে আপনি বলছেন যে কেন 11 লাখ 12 লাখ এত কোটির মধ্যে, দিস ইজ দ্য রিজন। টিন করেও তো তার ট্যাক্স দিতে চায় না। এখন সিম্পলিফাই করতে হবে। আরেকটা জিনিস দেখলাম এবারে, যে যদি আপনি বাড়ির মালিক হন, ঘরের মালিক হন, আপনি কম্পালসারি ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। 100% কারেক্ট। আপনি বাড়ির মালিক হতে পারেন, আপনি ভাড়া আনতে পারেন, অ্যাকাউন্ট করবেন না কেন? এই যে উইলফুল যারা করে, এগুলো ব্যাপারে আমাদের হার্ড হতে হবে। বাট ডোন্ট ট্যাক্স হিম সো মাচ যে বাড়ি ভাড়া দিয়ে আয় করতে পারবে না, তাতে মেনটেন্সের ব্যাপার স্যাপার আছে। সেই জন্য আমি যেটা মনে করি, এবারে যে বাজেটটা আমরা বহুদিন পর দেশীয় শিল্প বান্ধব বাজেট পেয়েছি, দেশীয় মার্কেট করার জন্য বাজেট পেয়েছি। মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের বলেছেন যে বাংলাদেশের যে বাজারটা আছে এটা তোমরা ধরার চেষ্টা করো। ডোন্ট নিড টু লুক টুয়ার্ডস USA অ্যান্ড ইউরোপ, যারা কিন্তু পড়ে যাচ্ছে।
হাইলি কম্পিটিটিভ হয়ে গেছে। আমরা নিজেরাই তো সিরামিক প্লান্ট ইটালিতে কিনে নিয়ে আসলাম, ও চালাতে পারছে না, ফার্স্ট ক্লাস প্লান্ট। কেন পারছে না? লেবার কস্ট হাই। আমাদের বিরাট অ্যাডভান্টেজ রয়েছে, যার জন্য ভারতে কিন্তু ওদের ইন্ডাস্ট্রিয়াল সার্কেলে বলছে যে ওয়ার্ল্ডস নেক্সট বেস্ট ডেস্টিনেশন ফর ইনভেস্টমেন্ট ইজ বাংলাদেশ। এবং এই যে মোদী সাহেবের ভিজিটে আসবে, তারপরে কিন্তু হু হু করে আরও অনেক বড় বড় ইন্ডাস্ট্রি সেখানে আসবে। এবারেও দুটো বড় বড় সই হচ্ছে বলে জানা গেছে। মতলব আমরা আবার আসবো একটু আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছ থেকে জানতে চাইবো যে বাজেটটাকে আপনি কিভাবে দেখছেন, একটা হচ্ছে রাজনীতিবিদ থেকে হিসেবে এবং আরেকটি হচ্ছে ব্যবসায়ী হিসেবে। না, প্রথমে মতলব যে কথাগুলো বলেছে যে বাইরের মার্কেট যে ইন্টারনাল লুকিং যে ইকোনমির কথা বলছে, এটা বোধহয় একটু আমার একটু এই ব্যাপারে একটু রিজার্ভেশন আছে। কারণ গ্লোবালাইজেশনের সবচেয়ে বড় সুযোগ সুবিধা দেওয়ার কথা কিন্তু আমরা, কারণ আমাদের স্ট্রেংথ অনেক বেশি। আমরা লো কস্ট, এখানে লেবার কস্ট, অন্যান্য সব কস্ট মিলে যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ বাংলাদেশের আছে, সেজন্য ইট শুড বি আইডিয়ালি অ্যান এক্সপোর্ট লেড গ্রোথ ইকোনমি, অ্যান্ড দ্যাট ইজ হাউ উই হ্যাভ কাম দিস ফার। আজকে কিন্তু বাংলাদেশ যেখানে আসছে, ইট ইজ বিকজ অফ গার্মেন্ট এক্সপোর্ট অ্যান্ড আদার এক্সপোর্টস, এবং এই হিউজ এমপ্লয়মেন্ট, মহিলাদের এই ক্ষমতায়ন, দিস ইজ অল বিকজ অফ এক্সপোর্ট লেড গ্রোথ। সো ইন্টারনাল লুকিং ইকোনমি ইজ ওকে, এক্সপোর্ট সাবস্টিট। কিন্তু আমাদের যেটা প্রবলেম হচ্ছে, আমাদের কিন্তু এন্টি এক্সপোর্ট একটা বায়াস রয়ে গেছে এখানে। যেমন গার্মেন্টস একমাত্র ইন্ডাস্ট্রি যারা কিন্তু ফ্রি মার্কেট ইকোনমির কিছুটা বেনিফিট দিতে পেরেছে, ব্যাক টু ব্যাক এলসি, বন্ডেড ওয়্যারহাউস, এগুলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি একেবারে একটা বোল্ড ডিসিশন দিয়ে করে দিয়েছিল। কিন্তু অন্যান্য যে প্রোডাক্ট আমরা সবসময় কমপ্লেন করি কেন ডেভেলপ হচ্ছে না, যে শিপ বিল্ডিং, তারপরে লাইট ইঞ্জিনিয়ারিং, সব অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, এবার লেদারের কথা আমি বলবো, এইখানে কিন্তু এই অ্যাপ্লিকেশন হয়নি, এদের বেলায় কিন্তু আমরা এটা করি নাই, এবং এই জন্য এই সেক্টরগুলো আমরা ডাইভার্সিফাই করতে পারি নাই। আর ব্যাংক সুদের কথা যেটা বলছে, ব্যাংক সুদের হার কিন্তু ফাইন্যান্স মিনিস্টারও নির্ধারণ করতে পারবে না, আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর নির্ধারণ করতে পারবে না। ইট ইজ এ মার্কেট। এবং ব্যাংক সুদের হার যেটা আজকে বাংলাদেশের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে হিউজ প্রভিশনিং হয়েছে ব্যাংকিং সেক্টরে, যে হারে লুটপাট হয়েছে, এখনো হচ্ছে প্রতিদিন। কালকে একটা কোন ব্যাংক, কমার্স ব্যাংক না কি পড়লাম, তার আগে কি ওই বিসিবিএল ব্যাংক, এর আগে বেসিক ব্যাংক, একটার পর একটা, এবং টোটাল কিউমুলেটিভ ফিগার ইজ হিউম্যাঙ্গাস ফিগার, ইজ আনবিলিভেবল ফিগার। কিন্তু এটা থেকে দুঃখের বিষয় হলো এই যে ডেফিসিটগুলো, মূলধন ডেফিসিট, ঘাটতি, এটাকে কিন্তু বাজেট থেকে দেওয়া হচ্ছে। এখন আপনি ব্যাংক লুটপাট করছে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমাকে রিক্যাপিটালাইজ করতে হচ্ছে। ইজ দিস ফেয়ার? এটা তো হতে পারে না। এই যে আমরা বলছি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট বাড়ছে, কিন্তু গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের আমি যদি একটু এগুলোর যদি সেগমেন্টগুলো দেখি, কোথায় কোথায় যাচ্ছে। আপনি ব্যাংক রিক্যাপিটালাইজ করছেন, একটা হাজার হাজার কোটি টাকা ওখানে ঢুকিয়ে দিচ্ছে। শেয়ার মার্কেট লুটপাট হয়েছে, এটা গভর্নমেন্ট কম্পেনসেট করতেছে। আপনি চিন্তা করেন, এই টাকা তার ট্যাক্স পেয়ারের টাকা। আপনি রেন্টাল, কুইক রেন্টালের যে ইনএফিসিয়েন্সিগুলো ছিল, এখানে একটা সাবসিডি আসছে, পাওয়ারের জন্য করা হচ্ছে, সেটা ঠিক আছে, বাট এটা কার টাকা? এটা তো ট্যাক্স পেয়ারের টাকা। সুতরাং এই যে হিউজ একটা অ্যামাউন্ট এখানে যে তলিয়ে যাচ্ছে, যে গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের অধীনে, সেটা একটা অংশ। একটা হচ্ছে যে বাজেট কেমন, এবং এই জন্য গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের যে রিফ্লেকশনটা হওয়ার কথা ছিল বাজেটে, গ্রোথে, সেটা কিন্তু সেভাবে এফেক্ট আসেনি। এছাড়া দুর্নীতি, অব্যবস্থাপনা, ওগুলো তো আছেই, যে এগুলো আমি আর বলছি না, এগুলো এটা কিন্তু আছে। কিন্তু এটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর ইনভেস্টমেন্ট। কিন্তু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে, সেটা তো হচ্ছে না, এটা তো একদম ইট ইজ এ ডাউনওয়ার্ড ট্রেন্ড। কিন্তু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, আপনি যদি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ছাড়া আপনি যদি একটা আমাকে বলেন যে প্রবৃদ্ধি 7% হবে or whatever, without private sector investment it is impossible. It is a major driver of the economy হচ্ছে এখন প্রাইভেট সেক্টর। সুতরাং প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট করতে হলে অ্যাপার্ট ফ্রম ইনফ্রাস্ট্রাকচার আর আদার্স, ইন্টারেস্ট রেট তো অবশ্যই ইম্পর্টেন্ট। যে রেট এখন আছে, এই রেটে কিন্তু ইনভেস্টমেন্ট করে সে রিটার্ন এনে আপনার প্লাউ ব্যাক করে ইন্ডাস্ট্রি কন্টিনিউ করা ইজ অলমোস্ট ইম্পসিবল। এই জন্য আপনি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, এগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আদার সাপোর্ট। কিন্তু পলিটিক্যাল, যেটা আপনি আমাকে প্রশ্ন করলেন, পলিটিক্যাল ব্যাপারটা হচ্ছে স্টেবিলিটির ব্যাপার। ইনভেস্টমেন্ট যদি হতে হয়, যারা ইনভেস্টমেন্ট করবে, একটা বিনিয়োগকারী, সে চাইবে
আমার স্টেবিলিটি আছে কিনা এবং আমার বিনিয়োগটা আমি সেফলি এখান থেকে রিটার্ন পাবো কিনা। তাহলে যে কন্ডিশনটা প্রিভেল করার কথা দেশে, একটা গণতান্ত্রিক পরিবেশ, একটি আইনের শাসন, একটি জীবনের নিরাপত্তার ব্যাপার, এই ইস্যুগুলো কিন্তু চলে আসছে সবগুলো। বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এগুলো কিন্তু বাংলাদেশে আজকে আমরা স্বীকার করি আর না করি, এগুলো প্রশ্নবিদ্ধ। এই ইউএস সিনেটে 4 দিন আগে যে হিয়ারিংটা হয়েছে, সবগুলো ইস্যু কিন্তু ওখানে উঠে আসছে। এখন একজন ইনভেস্টার, প্রসপেক্টিভ ইনভেস্টার ইনটু বাংলাদেশ, সে যখন ইউএস সিনেটে হিয়ারিংয়ে দেখে যে এই প্রশ্নগুলো উঠে আসছে, সে কিন্তু দুইবার চিন্তা করবে, কারণ সে তো কোনো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এখানে আসছে না, সে মিড টার্ম অ্যান্ড লং টার্ম ইনভেস্টমেন্ট আসছে। তাহলে এই ইস্যুগুলো আপনাকে এই পলিটিক্যাল সিনারিও যে সাথে রিলেটেড যে ইস্যুগুলো আছে, এটাকে আপনাকে মানে পারসেপশনটা ক্লিয়ার করতে হবে যে আমার বিনিয়োগ এখানে সেফ। জি, জনাব মান্নান, আমরা এই জিনিসটাও একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিশেষ করে বেসরকারি যে খাত আছে সেই খাতটাকে, এবং যেটা আমরা বারবারই বলছি যে সরাসরি বৈদেশিক বিনিয়োগটা একটা অনেক দিন যাবতই ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে, এটাকে আবার একটু উপরের দিকে নেয়ার জন্য কি ধরনের মেজার্স আপনারা নিচ্ছেন, এবং যেটা সুশাসনের প্রশ্নটা এসেছে সেইটাও বা কতটুকু আপনারা নিশ্চিত করতে পারবেন? একটা বিরতির পর আপনার কাছে ধন্যবাদ জনাব। একটা বিরতির পরে তারপরে ফিরছি। আজকের বাংলাদেশের নিচ্ছে স্বাগত আরেকবার, দেখছেন আজকের বাংলাদেশ। জনাব মান্নান, আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে বেসরকারি খাতটাকে কিভাবে চাঙ্গা করা যায়, এবং এফডিআই যেটা, সেটাও আমরা অনেকদিন যাবত দেখছি যে একটু স্লো ডাউন হয়ে আছে। ধন্যবাদ। আমি জনাব মাহমুদ যেটা বলছিলেন শেষে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই প্রসঙ্গে বলছিলেন যে এখানে কিভাবে বিদেশি বিনিয়োগ আসবে বা কেন আসছে না, তিনি কতগুলো কারণ দিয়েছেন। গণতান্ত্রিক পরিবেশ, স্বাধীনতা, বাক স্বাধীনতা, মিডিয়া স্বাধীনতা, ভোটাধিকার, নিরাপত্তা, এই সকল বিষয় তিনি বলেছেন। দিজ আর অল পারসেপশনাল ম্যাটার্স, এটা তো মাপার কোনো পথ নেই। এগুলোকে যদি আমরা কমোডিটি ধরি, দ্রব্য ধরি, তাহলে এর ভোক্তা তো আছে নিশ্চয়ই। আমাদের বাংলাদেশে এই সকল জিনিসের ভোক্তা কারা? নিশ্চয়ই আমেরিকার সিনেট নয়, হাউস অফ কমন্স নয়, আমাদের জনগণ যারা আমাদের এই সমাজে বসবাস করে। এখন এইসব ভোক্তারা যদি এটা থেকে কোনো ডিপ্রাইভ নিজেকে মনে না করে, যদি ভোক্তারা মনে করে যে এইগুলো ভালো কিন্তু আরও ভালো আছে আমার জন্য, রাস্তা, বিদ্যুৎ, স্কুলে বাচ্চা ইত্যাদি ইত্যাদি, এবং সেই চয়েসে যদি এইটাকে তারা মনে করে যে এটা পরে হোক আমার আপত্তি নেই, বা এটা কম হলো, যে কেউ কেউ মনে করে কম, আমি মনে করি কম নয়, সাফিসিয়েন্টই আছে, আমার ওইটা আগে করা দরকার, তাহলে আমি তো এখানে অন্য কিছু দেখছি না। আমার একটা ধারণা যে আমরা এতটা ডিপ্রিভেশনটা এত ডিপ ইন দিস ইকোনমি যে আমাদের যে কোনো মানুষেরই প্রথম আকুতি হবে, আর্জ হবে, ফুড, শেল্টার ইত্যাদি ইত্যাদি। সেই ব্যাকগ্রাউন্ডে আমি মনে করি যে আমাদের যে ধরনের অভিযোগ আনা হয় যে কোথায় কোন জায়গায় হিয়ারিং হলো, কে কী বললেন, এটা বোধ হয় আমাদের জন্য রেলিভেন্ট নয়। তাই বলে না যে আমরা একটা স্বৈরাচার সরকার চালাবো, আমরা বাই ফিয়াট, আমরা বাই মার্শাল ল অর্ডার আমরা দেশ চালাবো, এইটা তো আমরা করছি না। আমরা একটা ইলেকটেড গভর্নমেন্ট, আমরা উই আর বাট রুলিং অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, আমাদের আইন কানুন আছে। উনি বলেন যে রুল অফ ল, আমরা তো রুল অফ লতেই আছে, এবং আমরা কোনোখানে তো আমরা রুল অফ লর বাইরে গিয়ে আমরা কিছু করছি না। সুতরাং আমি মনে করি জনাব মাহমুদ যাই বলুন না কেন, আই হ্যাভ ফুল রিগার্ড ফর ইউর ওপিনিয়ন, বাট এইগুলো আমাদের মূল বিষয়টা ইনভেস্টমেন্ট আর প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টর আমাদের দেশে তো আমরা এগেন এন্ড এগেন বারবার বলছি যে আমরা যে মডেল আমাদের প্রথম দিকে ছিল ইকোনমিক মডেল, সেটা তো বাই নাও অ্যাবান্ডন্ড, গ্লোবালি অ্যাবান্ডন্ড। বাধ্য হয়ে আমাদেরকে উই হ্যাড টু কাম টু দিস মার্কেট ইকোনমি। সেখানে আমাদের মার্কেট ইকোনমি তো প্রাইভেট সেক্টর মেইন ড্রাইভিংয়ে থাকবে, ইট ইজ অবভিয়াস। কম বেশ হতে পারে, অন্যখানে বেশি, এখানে কম, বিকজ উই আর ক্যারিং সাম ব্যাগেজ ফ্রম দ্য ওল্ড ডেজ। প্রথম দিকে যে আমাদের লার্জ স্টেট সেক্টর ছিল, এর একটা বড় অংশ কিন্তু এখনও মারা যায়নি, এখনও আছে। ইটস এ ড্র্যাগ অন আওয়ার ইকোনমি। এই যে ব্যাংকের কথা উনি বললেন, ইত্যাদি ইত্যাদি কয়েকটা জিনিস আছে, এগুলো কিন্তু আমাদের পেছন দিকে টানছে, এবং এটা থেকে বেরিয়ে আসার ফলে রাজনৈতিক গভর্নমেন্ট আমাদের হোক বা জারি হোক একটু ডিফিকাল্ট। বিপ্লবী কোনো গভর্নমেন্ট হলে সেই ভিন্ন কথা, বা মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হয়, তার জন্য ইটস ইজিয়ার। ফর এ ডেমোক্রেটিক প্রাইম মিনিস্টার একটা স্টেপ নিতে গেলে 3 বার করে চিন্তা করতে হয়। সুতরাং আমরা একটু স্লো মনে হতে পারে। আর লাস্ট যেটা আমাদের যে আমাদের যে প্রধানমন্ত্রী কথা বললেন যে ডোমেস্টিক মার্কেট, ইয়েস উই আর দ্য প্রাইমারি স্টেজ অফ ডেভেলপমেন্ট। আমাদের যে এখন মানে এই মুহূর্তে যে নিডগুলো, আমাদের প্রয়োজনগুলো, সেগুলো দ্য লোয়ার ইন দ্য লেডার। সেগুলোর জন্য তো আমাদের ডোমেস্টিক মার্কেট না হলে, আমাদের এখানে ডোমেস্টিক নিড না হলে চাল
গ্রোথ হবে না, ডোমেস্টিক নিড যদি বড় না হয় তো ডাল গ্রোথ হবে না, টমেটোর গ্রোথ হবে না, মাছের গ্রোথ হবে না, চিকেনের গ্রোথ হবে না। এইগুলোর জন্য উনি আমাদের প্রাইম মিনিস্টার যেটা বলেছেন যে ঠিক আছে ওয়ার্ল্ড মার্কেট ইজ অফকোর্স গুড, বাট আগে নিজের মার্কেটের যে সম্ভাবনাটা আছে, আমাদের হিউজ ডিমান্ড এখানে আনমেট এখনো রয়ে গেছে, এইটাকে মিট আপ করার জন্য আমাদের এন্টারপ্রিনিয়র যারা আছেন, মতো ভাইয়েরা আছেন, তারা আসবেন এবং ইট ইজ দেয়ার ফার্স্ট প্রায়োরিটি। আমি তো মনে করি ব্যক্তিগত, আমি নট ইকোনমিস্ট, যে এনি ইনভেস্টমেন্ট উইচ ইট ইজ ইন্ডিজিনাস ভিতর থেকে আসে, এইটার ভ্যালু বোধ হয় অনেক বেশি দেন ফ্রম আউটসাইডার্স। কারণ আউটসাইডের মধ্যে অনেকগুলোর সঙ্গে সঙ্গে খাল কাটে কুমির আসে, কিছু কিছু কুমির আসে, এটা আপনি জানিও না। ঠিক আছে, সালাউদ্দিন, এই যে প্রাইভেট সেক্টর নিয়ে অনেক কথা হচ্ছে, এই ক্ষেত্রে প্রাইভেট সেক্টর এবং ব্যাংক, আমরা জানি যে প্রাইভেট সেক্টরের গ্রোথের সঙ্গে ব্যাংকের গ্রোথ এবং ব্যাংক কতটুকু তার সঙ্গে এই যে ঝুঁকিটা নেওয়া, সেই ঝুঁকির ক্ষেত্রে ব্যাংক কতটুকু ঝুঁকি নিতে পারবে সেটারও গ্রোথের উপরে অনেকখানি নির্ভর করে। সেই জায়গাগুলিতে আমরা খুব বেশি ইনোভেটিভ অ্যাপ্রোচ দেখছি না, কতটুকু এটা এখনকার প্রয়োজন আছে? আমি এর আগে একটু খালি রাজনীতি আর অর্থনীতি একটু কথা হয়েছে, আমি বলি একটা প্র্যাকটিক্যাল, যে আমাদের যে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম কিন্তু শুরু হয়েছিল অর্থনৈতিক হিসেবে, ইকোনমিক্সটা শুরু করেছে প্রথম, পাঞ্জাব ইকোনমিক অ্যাসোসিয়েশন কনফারেন্স, ডক্টর হুদা, নিসুর রহমান রেহমান। তখন দ্যাট ওয়াজ নট এনাফ, যে অর্থনৈতিক স্বাধিকারটা রাজনৈতিক স্বাধিকার যারা হবে না, তখনই কিন্তু বঙ্গবন্ধু এসে 6 দফা করলেন। সেইখানে দেখবেন মুজিবনগরের ডিক্লারেশনটা রাজনৈতিক স্বাধিকার, অর্থনৈতিক মুক্তি, অঙ্গ অঙ্গে জড়ে। অতএব এটাকে এত সহজভাবে রাজনীতি চলবে না, অর্থনীতি থাকবে, অর্থনীতি থাকে যাই, রাজনীতি ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন, এটার লক্ষ্য, অর্থাৎ সম্ভব না এটা। এই জন্য আমি বলি যেহেতু অর্থনৈতিক নীতি, কৌশল, প্রকল্প, প্রোগ্রাম রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেটা আমরা পলিসি মেকাররা বলি অর্থনীতি পলিটিক্যাল ফিজিবিলিটি। এটা বলা হয়, এই বরাবর ইকোনমি বলে যে অর্থনীতি বলে লাভটা নয়, মনিটারি পলিসি, ফিসক্যাল, রাজনৈতিক ফিজিবিলিটি না থাকলে এগুলো কিছুই হবে না। আবার রাজনৈতিক ফিজিবিলিটি শুধু রাজনীতিতে থাকবে, অর্থনৈতিক উন্নয়ন করবে না, যেটা বললেন সেটা অত সহজে উড়িয়ে দেওয়া যাবে না যে কি হচ্ছে গভর্নেন্স, এগুলো এত সহজে উড়িয়ে দিলে হবে কি অর্থনৈতিক সাস্টেনেবল হবে না, মিনিংফুল হবে না। করতে পারে না, অনেক ডিক্টেটরদের করেছে না, ল্যান্ড রিফর্ম করে ফেলছে মিলিটারিরা, কদিন পরে এই ল্যান্ড রিফর্মের কোনো সুফল পায় নাই, তাই না? সো এটা তার মানে যে মিলিটারি এসে ল্যান্ড রিফর্ম করবে সেটা না। অতএব এই জিনিসটাকে আমি একটু পরিষ্কার করলাম যে এত সহজ না ব্যাপারটা। আমরা চাই যে দুটোই ওয়ার্কিং বাই টু লেগস যেটা বলা হয়, দুটোই থাকো, রাজনীতি অর্থনীতি থাকবে। এখন বাজেটেরও রাজনীতি আছে, বাজেটের রাজনীতি সরকার দিচ্ছে, তা ভুলে গেলে চলবে কেন? একটা সরকার আছে, তার রাজনৈতিক ওয়াদা আছে, তারা দিচ্ছে, আর অন্য যারা বলছে বাজেটটা ভালো না, তাদেরও রাজনীতি অর্থনীতি। যাই হোক, আপনি যেটা বললেন ভেরি পার্টিনেন্ট প্রশ্ন, যে ব্যাংক এবং প্রাইভেট সেক্টর। আমাদের দেশে কি ব্যাংক তো আপনি ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি, যেটাকে আমরা বলি রিয়েল সেক্টর গেলে ব্যাংক থাকলে রিয়েল সেক্টর রিয়েলাইজড হবে না, তাই না? অতএব ব্যাংকের যেটা আমাদের দেশে যেটা প্রবলেম হচ্ছে, আমি সবসময় বলি কি ব্যাংকারদের নতুন উদ্যোক্তা সৃষ্টি করার মানসিকতা কিন্তু কম আমাদের দেশে ব্যাংকারদের। ব্যাংকাররা হলো, আমি সাধারণত বলি যে 9টা ব্যাংক আরও দিয়েছে, আমার সঙ্গে ব্যাংক না দিতে বলেছিলাম, আমি এখনো বলি যে মোর অফ দ্য সেম, 9টা এসে একই জিনিস করছে। সো যে নতুন উদ্যোক্তা সৃষ্টি করবে তাদেরকে নতুনতা, ওই যে এনআরবি ব্যাংকের কথা ছিল যে নতুন উদ্যোক্তা সৃষ্টি করবে, বিদেশি কিছু আনো, তা না, তারা ওই প্রাইভেট পাবলিক সেক্টর ডিপোজিটের পেছনে ঘুরছে, তিতাস গ্যাসের টাকা আনতে যাচ্ছে, ওই থেকে আনতে যাচ্ছে, অতএব সেম। অতএব ব্যাংকারদের আমি বলি তাদের মানসিকতার পরিবর্তন হয়নি, এইটা এখন জরুরি দরকার। ব্যাংকারদের আপনি যে এই যে আমরা ওনাদের সুদের কথা বলে, আমি মনে হয় সুদ একমাত্র না, অনেক অন্য অন্য জিনিস আছে, সুদ কমালেই হবে না। আর সুদ কমাটা ডিফিকাল্ট, কিন্তু আমি সুদের কস্ট অফ ফান্ড দেখছেন, আমানতের হার কমিয়ে দিলেন, সেটা আমি মোটেও পছন্দ করি নাই, ঠিক হয়নি। এবং আমানতের সাথে কস্ট অফ ফান্ডের সাথে যোগ সিআরআর, এসএলআর। বাংলাদেশ ব্যাংকে বলেন না কালকে 3% সিআরআর করে দিতে, আপনি উনিও জানেন, ব্যাংকাররা বলে মহা খুশি, আমার তো ওখানে ইন্টারেস্ট পাইছে, আমার অনেক টাকা পড়ে আছে, এসএলআরটা কমিয়ে দেন, তো সে কমে। তারপরে ডিফল্ট লোন যেটা বললেন ওটা কমিয়ে দেন। তারপরে আমরা প্রায় যে রিটার্ন অন ইকুইটি বলছেন ব্যাংকাররা, 50 লক্ষ টাকা দিয়ে লাভ চাচ্ছে কোটি কোটি টাকা, জামানতের টাকা দিয়ে রিটার্ন ইকুইটি কমিয়ে দেন, প্রফিট কেন করবে এত বেশি? অতএব কমিয়ে দিলে কস্ট অফ ফান্ড, শুধু খালি আমাদের করবে, অতএব সুদের কমানো যে এইগুলো, আর প্লাস সুদটা পোর্ট এগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে এগুলো। আর ব্যাংকাররা আমার এখন মনে হয় যে নতুন উদ্যোক্তা সৃষ্টি করার একটা ইস্যু নিতে হবে। এসএমই সেক্টর নিয়ে কথা বলি, আপনি খোঁজ নিয়ে দেখেন এসএমই সেক্টর কত লোন যায়, অনেক লোন ডাইভার্ট হয়ে গেছে। আমি নিজে 18টা ব্রাঞ্চ স্টাডি করেছি একবার, সব চলে গেছে ট্রেড ফাইন্যান্সে, দোকানদারের কাছে গেছে, মানে এসএমইর নামে। কিন্তু এগ্রিকালচারাল লোন এটা দুঃখজনক ব্যাপার, এগ্রিকালচারাল লোন এগ্রিকালচার বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিয়েছে। কৃষি ব্যাংকের এগ্রিকালচার লোন কোথায় গেছে জানেন? মাননীয় অর্থমন্ত্রী 2010 থেকে 2013 কি ঘটেছে জানেন?
কোটি 5 কোটি 10 কোটি টাকা কোল্ড স্টোরেজে গেছে, বিরাট দোকানদারকে দিয়েছে এগ্রিকালচার লোন, বলে আমি তো এগ্রিকালচার সাথে কাজ করি, ব্যাংকার দিয়ে দিয়েছে। তো দুঃখজনক ব্যাপার। এইগুলি যদি স্ট্রিমলাইন না করেন ব্যাংকারদের কন্ট্রিবিউশনটা আর এসএমই খাতে দেখেন, এসএমই খাতে এর রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি, ওনারা 14 বলেন, এসএমই খাতে 22-23 হয়ে যায়, সার্ভিসিং স্ট্যাগার্ড ইসে অনেক কিছু। তো কোথায় যাচ্ছে? যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা বলছি, ব্যাংকাররা, আমাদের দেশে ব্যাংকাররা নতুন উদ্যোক্তা সৃষ্টি করার জন্য, আর ভালো যারা উদ্যোক্তা তাদেরকে সহায় করার জন্য। আরেকটা বলে শেষ করি, আমাদের ব্যাংকিংটা হচ্ছে রিলেশনশিপ ব্যাংকিং, যার সাথে ভালো রেপোর্ট আছে অক্রস দ্য টেবিল, কোটি কোটি টাকা নেবে, না দিলে আবার ইস্যুর খাতুনগঞ্জের লোক এসে হোক আবার টাকা পাবে। কিন্তু একটা নতুন একটা লোক, যেটা আমরা ট্রানজ্যাকশন ব্যাংকিং বলি, তার এখন কিন্তু KYC ছাড়া নো ইয়োর ক্লায়েন্ট, এখন কিন্তু KYCC, নো ইয়োর ক্লায়েন্টস। তোমার ক্লায়েন্ট 500 টাকা ওটা নিয়ে তার ক্লায়েন্টরা যদি স্মাগলার হয় তুমি দেবে না, এটা এখন নিয়ম। কিন্তু সো এখন সময় আসছে যে আমরা একটা বিরতির পরে আবার আসবো। আমার সর্বশেষ ব্যাংকাররা সেই গতানুগতিক মানসিকতা থেকে অরিয়েন্টেড বেরিয়ে আসতে হবে, ব্যাংকিং 21st সেঞ্চুরি ওটা অ্যাডপ্ট করতে হবে ওদেরকে, না হলে আজকে বাংলাদেশে যাচ্ছি। স্বাগত আরেকবার, দেখছেন আজকের বাংলাদেশ। মাতলুব আনাম আহমদ, আপনার কাছ থেকে জানতে চাই যে প্রাইভেট সেক্টরে আপনারা কি কি ধরনের প্রণোদনা পাচ্ছেন বা আরো কোনো চ্যালেঞ্জ আছে কিনা? সবচেয়ে আগে বলি যে এবারের যে বাজেটটা আমি দেখেছি যে অনেক লোকালি প্রডিউস যেসব প্রোডাক্টগুলো রয়েছে তাদেরকে একটা সাপোর্ট দেওয়া হয়েছে থ্রু হায়ার সাপ্লিমেন্টারি ডিউটি, এটা আমাদের জন্য ভালো আছে। কয় জায়গায় অবশ্য কমেছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। মেইনলি যেটা আমার খুব অ্যাট্রাকশন লেগেছে সেটা হলো যে যেমন সিল্ক ইন্ডাস্ট্রি, একটা সিল্ক ইন্ডাস্ট্রি লক্ষ লক্ষ লোক কিন্তু কাজ করতো রাজশাহীতে, এবং ওখানে তুঁত গাছের ওখানে সিল্ক ওয়ার্মস তৈরি করতো, সব কিন্তু বন্ধ। এবং এটা বন্ধের মেইন কারণটাই হচ্ছে যে চায়না থেকে বা অন্য জায়গা থেকে খুব সস্তায় ওই সিল্ক ইয়ার্ন টার্ন দিত, সেটা আসল হোক নকল হোক মিক্স হোক, ডাজ নট ম্যাটার, ওগুলো নিয়ে আসতো। এবারে কিন্তু সেটার উপরে বেশ ভালো তারা দিয়েছে, সাপ্লিমেন্টারি ডিউটি দিয়েছে, সো দ্যাট এটাকে ডেভেলপ করা যায়। এবং রাজশাহীতে আমি গিয়েছিলাম, সেখানে দেখলাম যে ভালো ভালো অনেক সিল্কের ইন্ডাস্ট্রি ছিল, এবং রাজশাহীতে একসময় সিল্ক সিটি হিসাবে পরিচিত ছিল, কিন্তু সেখানে সব বেশিরভাগই বন্ধ। আর যেগুলো আসছে কিছু নকল সিল্ক, এইগুলো মিলাই টিলাই তারা একটা কাপড় তৈরি করে। কিন্তু যেটা আমার বলার একটা ইচ্ছা আছে সেটা হলো যে জিপিএস ট্র্যাকিং সিস্টেম, যেটা মডার্ন সিস্টেম, আমাদের গাড়ি চুরি হলে 2 মিনিটে খুঁজে পাওয়া যায়, গাড়ি কোথায় আছে আমরা দেখতে পাই, লজিস্টিকে খুব সাপোর্ট করে। এই জিপিএস ট্র্যাকারটা কেন জানি 2% ডিউটি থেকে 25% করে দেওয়া হয়েছে। এইটা আমার কাছে একটু খারাপ লাগছে, কারণ এই মডার্ন সিস্টেম মাত্র মানুষে কেনা ধরেছে এবং এটাকে একটা ইউজফুল কাজে লাগছে। ইয়াতেও নিয়ে আসা সম্ভব। আমরা একটু আমির খসরু মাহমুদের কাছে যাব, আমাদের একদম সময় শেষ হয়ে গেছে। একটু বলেন যে কিভাবে এই যে সম্ভাবনার জায়গাটিতে আসলে এক্সপ্লোর করা সম্ভব এখনো পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি। না, আমি তো যেটা আগে বলেছি, একটা হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যত কথাই বলি, পারসেপশন ইজ হোয়াট ইট ইজ। আমি যদি বলি সব ঠিক আছে, আর পাবলিক পারসেপশন, ইনভেস্টার্স পারসেপশন যদি বলে যে এখানে সমস্যা আছে, সুতরাং আমাকে পারসেপশনটা ধরে কাজ করতে হবে এবং এটাকে সঠিক অবস্থায় নিয়ে যেতে হবে। এটা হচ্ছে ইকোনমিক সাইড। হচ্ছে কি, প্রাইভেট ইনভেস্টমেন্টের জন্য যে আমি যেটা বলেছি, প্রাইভেট ইনভেস্টমেন্টের জন্য সেই পারসেপশনটা আমি প্রথমে ঠিক করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে পলিসিগতভাবে যে ইনফ্রাস্ট্রাকচার, ফাইন্যান্সিয়াল সেক্টর, তারপরে পলিসি সাপোর্ট, এগুলো তো সব কিছু আছে। এগুলোতে কিন্তু মেজর আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে যে ফিনান্সিয়াল সেক্টর, যেটা আলোচনা হয়েছে, কস্ট অফ ফান্ড নিয়ে, এটা একটা সমস্যা আমাদের আছে। একটা সময় তো অ্যাক্সেসই ছিল না ক্রেডিটে, প্রাইভেট সেক্টর ব্যাংক ট্যাঙ্ক আসার পর থেকে আমাদের প্রাইভেট সেক্টর, তারপরে বিএনপির আমাদের জিয়া রহমান 800 ইন্ডাস্ট্রি একসাথে ডিন্যাশনালাইজ করে দিয়েছে। দেন প্রাইভেট সেক্টর গট দ্য মেসেজ। এখানে মেসেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে 2টা প্রাইভেট সেক্টর ব্যাংক তখন গভর্নমেন্ট ব্যাংক ডিসইনভেস্টমেন্ট করে দিয়েছে, গট দ্য মেসেজ, তখন প্রাইভেট ব্যাংকগুলো আসছে। এই যে মেসেজিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যে আসলে ধন্যবাদ আমির খসরু মাহমুদ চৌধুরী, মাতলুব আহমদ, আপনাদের দুজনকেই আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশ।